গায়ক তাশরিফ খান একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে গতকালকে। পোস্ট দিয়ে উনি জানাচ্ছেন যে কোটা আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে অবস্থান নেয়, ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করায় ওনাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল, তুলে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল প্রচ্ছন্নভাবে। এবং একজন ইনফ্লুয়েন্সার কিছু সরকারি বাহিনীর লোক নিয়ে এসে ওনাকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে গেছে যে সরকারের পক্ষে একটা ভিডিও বানাইতে হবে এবং সেই ভিডিও পোস্ট করতে হবে এবং সেই ভিডিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখবেন। এবং তাশরিফ খানকে ওই ইনফ্লুয়েন্সার ৩ লক্ষ টাকা ঘুষ হাতে ধরাই দিয়ে গেছে। এবং যাওয়ার আগে তাশরিফ খানের ব্যান্ড মেম্বার যে ড্রামার, সেই ড্রামারকে পুলিশ নির্যাতন করতেছে। অমত অবস্থায় সেই ড্রামারের কাছ থেকে একটা ফোন কল আসছে, যখন সুলাইমান সুখন, সেই ইনফ্লুয়েন্সার সুলাইমান সুখন যখন পাশাপাশি ছিল এবং পুলিশের সরকারি গুন্ডারা যখন পাশাপাশি ছিল, তখন তাশরিফের ব্যান্ডের ড্রামার ফোন দিয়ে ওনাকে বলছে যে আমাকে এরকম খুব অত্যাচার করা হচ্ছে, বেসিক্যালি যত রকম ভাবে ভয় দেখানো যায় দেখাইছে। তারপর তাশরিফ খান হচ্ছে বাসায় গিয়ে পালায়ে গেছে, তাও সরকারের পক্ষে এই ভিডিও করে নাই, ছাত্রদের বিপক্ষে অবস্থান নেয় নাই। নাও তাশরিফ খান সেখানে একজন ইনফ্লুয়েন্সার বলে বলছে, সরাসরি নাম উল্লেখ করে নাই, কিন্তু আরেকটা পোস্ট একটু পর আরেকজন দিছে, সেখানে সে জানাইছে যে তাশরিফ খানকে এই যেভাবে হুমকি দিছে এটা ছিল সুলাইমান সুখন। এবং সেই পোস্টে সেই ভদ্রলোক উনি হচ্ছে ইয়ের সাথে কাজ করছে বিভিন্ন সময়, সরকারের সাথে বিভিন্ন পেজ হ্যাক করা নিয়ে বা পেজ উদ্ধার করা নিয়ে, বেসিক্যালি সরকার যেগুলো করে বেড়াইছে আর কি এত বছর ধরে পান্ডামি। তো সেই ভদ্রলোক ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে ছাত্রলীগের পেজ উদ্ধার করে দেয়া বা সরকারি কোনো প্রজেক্টে কাজ করা এগুলা করবে না বলে সিদ্ধান্ত নিছে। তো তখন হইতেছে আরেক ইনফ্লুয়েন্সার তহিদ আফ্রিদি হচ্ছে বিভিন্ন রকম হুমকি ধামকি দেয় এবং এগুলা। তো তো বেসিক্যালি এখন অনেকে বের হয়ে আসতেছে এবং জানাচ্ছে আর কি ইনফ্লুয়েন্সারদের ব্যাপারে। এখন এই ইনফ্লুয়েন্সারদের এই যে কর্মকাণ্ড, এগুলো তো আপনারা যদি আমার কথা দীর্ঘদিন শুনে থাকেন তাইলে এগুলো অজানা হওয়ার কথা না যে এদেরকে কতদিন ধরে আমি গালমন্দ করে আসতেছি ইনফ্লুয়েন্সারদেরকে। এবং অনেকে তখন কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতো যে আপনার কি সমস্যা, কি আপনার সাথে কি সবার সমস্যা, আপনি সবার সমালোচনা করেন, আপনার ঘটনা কি? এই যে সবার যে সমালোচনা করি এটা হচ্ছে ঘটনা। তো এই জানোয়াররা যে দেশের মধ্যে, সেখানে এই প্রত্যেকের এগুলো নিয়ে কি বলবো। সুলাইমান সুখনকে নিয়ে যে আমার এই চ্যানেলে কত আলোচনা করছি এবং সুলাইমান সুখন আমাকে ফোন দিছিলেন, আমি সেগুলো সহ আলোচনা করে আপনাদেরকে দেখাইছি। 1 ঘন্টা ওনার সাথে কথা হয়েছে, উনি আমাকে চাম্বাজি করে ভাজ মারার চেষ্টা করছেন এবং ওনার ভাজে আমি ভাজ নেই নাই আর কি। এবং আপনি যদি আমার চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে গিয়ে সুখন লিখে সার্চ দেন, সেখানে দেখবেন যে সুখন অনেক আলোচনা আছে। সেখানে একটা আলোচনা দেখবেন যে বাক স্বাধীনতা নিয়ে তাদের ভাবনা কি, টাইটেলে একটা আলোচনা করছিলাম। সুলাইমান সুখন, আয়মান সাদিক এরা ইন্টারভিউ করতেছে এবং আয়মান সাদিককে আচ্ছা মতো সমালোচনা করছিলাম যে আয়মান সাদিক হচ্ছে সুলাইমান। এবং এই দেখেন, এদেরকে কারোরকেই কিন্তু ইয়ে করা যাবে না, এদের কাউকেই কি বলে যে মানে অ্যাবজলভ করা যাবে না। এদের প্রত্যেকের এই যে এত বড় একটা ডিমন দেশের মধ্যে, এত বড় একটা হায়েন, এত বড় একটা ডিমন হইতেছে দেশে এইভাবে করে টিকে ছিল, এর পেছনে প্রত্যেকের ভূমিকা আছে, ইনক্লুডিং আয়মান সাদিক। এখন আয়মান সাদিক যদি আমার আলোচনা শুনে সে মাইন্ড করবে যে না আমি তো একটা ভালো ছেলে, নিরীহ ছেলে, আমি তো কখনো কোনো কিছু করি নাই, কথা ঠিক না। এই সব কিছুর মধ্যে তাদের ভূমিকা ছিল। এখন কিভাবে সেটা আলোচনা করি। তখন প্রচন্ড আমি প্রকাশ করছিলাম, রাগ প্রকাশ করছিলাম আয়মান সাদিক এবং সুলাইমান সুখন সবাইকে নিয়ে। সুলাইমান সুখনকে তো গালমন্দ করে বেড়াই, কারণ এটা যে হালুয়া করে এটা সবসময় জানি, নতুন কিছু না, কিন্তু এখন প্রমাণ পাওয়া লাগবে না। আহমদ সাদিকের সেখানে ডাটা কি ছিল, সেখানে যে আলোচনা করছিলাম, আহমদ সাদিক সুলাইমান সুখনকে ডেকে এনে বলতেছে যে সুলাইমান সুখন ভাই, আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমার খুব পছন্দ। আচ্ছা, এই দেশের এই যে মানুষজন কমেন্ট সেকশনে গালাগালি করে বাক স্বাধীনতা, এগুলো নিয়ে জানতে চাইছে। এরপর সুলাইমান সুখন হইতেছে শুরু করে দিছে যে সরকারের কিন্তু অনেক হাত বড়। এগুলো তখন আলোচনা করছি, আপনারা যারা শুনেন নাই, অনেক আগের আলোচনা, হয়তো অনেকেই শুনেন নাই, হয়তো বেশিরভাগ মানুষ শুনেন নাই, যারা পরবর্তীতে ফলো করতে শুরু করছেন। আপনারা জাস্ট আমার চ্যানেলে গিয়ে সুখন লিখে সার্চ দিতে দেখবেন, সুখনকে নিয়ে কত আলোচনা করছি, সেখানে পাবেন আহমদ সাদিক সহ একটা আলোচনা। তো তখন সাইমন সাদিককেও হচ্ছে আমি দুও দিছি যে কেন তারা এই যে সুলাইমান সুখনদেরকে ফ্যাসিলিটেট করা, রিহ্যাবিলিটেট করা, এদেরকে জায়গা দেয়া, স্থান দেয়া, প্রপ আপ করা, এগুলো সবকিছু করে আসছে এরা সবাই মিলেমিশে। এবং সেই দায় আয়মান সাদিককে নিতে হবে। আয়মান সাদিক তো আমাকে কখনো মানলাম, আমার চ্যানেল ছোট, আমার চ্যানেল যদি বড় হইতো, বা তখন আমি আলোচনাগুলো করছিলাম যে অনেক চ্যানেল আছে বড়, যাদের চ্যানেল যেখানে দেশের ইস্যু নিয়ে কথাবার্তা বলা হয়, তাদেরকে তো কখনো আয়মান সাদিক ডাকানো না ওর চ্যানেলে। চামবাজ গুলাকে কেন ডেকে নিয়ে আসে? এই চামবাজ গুলাকে ডেকে কেন সরকারি টকিং পয়েন্ট গুলা করতে, একো করতে হেল্প করে? এবং আমি এখন হয়তো আমি জানি না, মানে তখন হয়তো এত কিছু বুঝে নাই, ওরা বুঝে করে নাই নেসারালি, আই উড সে। আবার তার থেকে শিশু না বুঝে করার কিছু না। একটা কাজ করলে এটা কি সরকারের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, এটা না বোঝার কোনো কারণ নাই। এই সুখন চামবাজ গুলো এগুলো সরকারের পক্ষে সারাদিন ওঠা বসা করে, সারাদিন সরকারের গুণগান গায়ে, অনলাইনে এসে হালুয়া রুটির গল্প করে, বাতাবি লেবুর গল্প করে এবং খুব কনভিনিয়েন্টলি
আয়মান সাদিকরা তাদেরকেই তাদের চ্যানেলে ডাকে। আপনারা দেখছেন গত 15 বছরে মানে ইউটিউবে লেগেছে গত 5-7 বছরে কি একটা তামাশা চলছে যে এদেরকে আমি গালাগালি করে আমার চ্যানেলে ফাটাই ফেলছি, এবং আমার চ্যানেলের গ্রোথ হয় না কেন? কারণ এখানে নেতিবাচক আলোচনা হয়, এই কারণে চ্যানেলের গ্রোথ হয় না। এই সবগুলো হালুয়া খোরদের চ্যানেলে গিয়ে বসে আছে উঠে। এই ইউটিউবার গুলা মিলে এ তাকে ডাকে, সে তাকে ডাকে, সে তাকে ডাকে, এই সরকারের সাথে দেখা করে ওট বস, মানে একটা পুরো একটা বাবল তৈরি করে ফেলছিল এরা। এবং এগেন সেখানে বুঝে হোক না বুঝে হোক আয়মান সাদিকের মতো নিরীহ ছেলেরা সহ ইকুয়ালি কন্ট্রিবিউট করে গেছে। সোলামান সুখনদেরকে প্রপ আপ করা থেকে শুরু করে উপরে পাঠানো, লক্ষ লক্ষ পোলাবান আয়মান সাদিককে ফলো করে। সেখানে পোলাবান দেখতেছি কি আয়মান সাদিক সোলামান সুখন খুবই ভালো ফ্রেন্ডস, তাহলে সোলামান সুখন খুবই ভালো লোক। এবং আয়মান সাদিক সোলামান সুখনকে বলতেছে যে আমি আপনাকে খুবই সম্মান করি, আপনাকে আমার খুবই ভালো লাগে, আপনি এই যে বাক স্বাধীনতা নিয়ে আপনি একটু বলেন তো, দেশে যে মানুষজন কমেন্ট সেকশনে গালাগালি করে, এতে করে বাক স্বাধীনতার কিভাবে অপব্যবহার হচ্ছে সোলামান সুগন্ধ আপনি বলেন তো। তারপর সোলামান সুগন্ধ শুরু করে দেয় হ্যাঁ এগুলা খারাপ, এগুলা আমাদের ইতিবাচক থাকতে হবে আমাদেরকে। তোরা তো কখনো বললি না সোলামান সুগন্ধের সাহস আছে বা আয়মান সাদিকের এই সাহস আছে কখনো সোলামান সুগন্ধকে প্রশ্ন করার যে ভাই বাক স্বাধীনতা তো এটা না যে একটা সাধারণ নিরীহ মানুষ যার কোনো ক্ষমতা নাই সে কমেন্ট সেকশনে এসে তার অ্যাঙ্গার ভেন্ট করে, সেটা দ্বারা তো বাক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বাক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আমি যে আপনাকে ডাকতে বাধ্য হচ্ছি সোলামান সুখন ভাই, আমি যে চাইলেই আরেকজনকে যে লেটস সে ফখরুল ইসলাম ভাইকে আমি আমার এখানে ডেকে কথা বললে আমাকে এডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হবে, আমার বাক স্বাধীনতা ওইখানে হইতেছে হ্যাম্পার হইতেছে, বাধাগ্রস্ত হইতেছে। তো নাও সমস্যা হচ্ছে যে না বোঝার কোনো কারণ নেই, যে আলোচনাগুলা গত সরকারের আমলে করা সম্ভব ছিল না, ওকে ফাইন। তাহলে এই হালুয়াখুরগুলার সাথে কেন আপনারা উদ্বোস করছেন? এই হালুয়াখুরগুলাকে কেন আপনারা প্রভাব করছেন? কেন আপনারা এইগুলাকে কি বলে মানে করার কি এস্টাবলিশ করতে এদের প্রত্যেকের ভূমিকা আছে, কারো কোনো কম অবদান এখানে ছিল না। এবং তখন এনআইএ চৌধুরীরও আমি সমালোচনা করছিলাম যে এনআইএ চৌধুরী হচ্ছে কনভিনিয়েন্টলি তখন সবাই সরকার পদ্মা সেতু উদ্বোধন করছে, সারা দেশের চাম্পাগুলো পদ্মা সেতুর গুণগান গাইতেছে, পদ্মা সেতু যে সমালোচনা করতেছে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে লিটারেলি। তখন পদ্মা সেতুর কেউ সমালোচনা যদি করে ফেসবুকে কিছু লিখে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল ডিবি অফিসে। তো এই যখন দেশের অবস্থা যে পদ্মা সেতুর সব খালি পক্ষেই বলতে হবে, বিপক্ষে কিছু বলা যাবে না, তখন তো উচিত ছিল যে কোনো ভদ্রলোকের যে আমাকে যেহেতু বিপক্ষে বলতে দিবে না আমি পক্ষে বলেও কনভিনিয়েন্টলি এদের বিট সার্ভ করবো না, এটা হওয়া ছিল নৈতিক অবস্থান। তখন এনে চৌধুরী সমানে পদ্মা সেতুর প্রশংসা করে বই লেখা, ভিডিও বানানো, যেগুলো কনভিনিয়েন্ট, যেগুলো করলে সরকারের সুদৃষ্টিতে আসবে। এবং তখন আমি আলোচনা করছিলাম এপিসোড করে যে এনে চৌধুরী যে এই যে ভিডিওটা বানাইলেন, আমি জানি বুঝতেছি যে পদ্মা সেতুর সমালোচনা করে আলোচনা করা সম্ভব না এখন এই দেশে, তাইলে তো এই পদ্মা সেতুর প্রশংসা করে ভিডিও বানানো উচিত হয় নাই। কারণ এনে চৌধুরী খুব ভালো করে জানে যে এই ভিডিওটা এখন বানাইলে কি হইতে যাচ্ছে, সরকার খুশি হইতে যাচ্ছে। আমার তো এই স্বৈরশাসককে খুশি করার প্রয়োজন নাই, আমি এমন কিছু করবো না যেটা এই স্বৈরশাসককে আরো ফুলায় ফাপায় উঠতে বড় করে। এই স্বৈরশাসক এমনি এই পর্যায়ে আসে নাই। অফকোর্স পরবর্তীতে এনআইএ চৌধুরী কোটা আন্দোলনের আগ থেকে শুরু করে ওর যা অ্যাক্টিভিটি, সে নিজেকে নিজের অপরাধ অ্যাবজলভ করে ফেলছে, সে যথেষ্ট রিডিম করছে এনআইএ চৌধুরী নিজেকে। এবং সেটা আমি কেন বলতেছি বাই দ্য ওয়ে আরেকটু টাচ করে এটার উপরে, কারণ এনআইএ চৌধুরী অনেক সমালোচনা হচ্ছে দেখতেছি। আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভস দ্য ক্রিটিসিজম হি ইজ গেটিং রাইট নাও। কারণ এই হালুয়াখুরগুলা ইউটিউবারগুলা এগুলা সবগুলা সারা জীবন চামবাজি করছে এবং এরা বলে বেড়াইছে ভয়ে, নট নেসেসারলি, নট এন্টায়ারলি ট্রু, সবসময় ভয় ভীতিতে না। যে কথাটা বললাম যে আয়মান সাদিককে কেউ বলছিল যে সোলামান সুখনকে ডেকে এনে এখানে আমি দোস্তি করো, সোলামান সুখনের সাথে এই পাটপাট চামবাজগুলোর সাথে সরকারের সাথে উদ্বোস করে চামবাজগুলোর সাথে কেউ তো তাকে জোর করে নাই। তো তারা তখন বেনিফিটস দেম, ইন মেনি ওয়েজ ইট বেনিফিটস দেম। তো তারা সেই বেনিফিট ভোগ করছে এবং সেটার সুফল কুফল সবই ভোগ করছে, একটা স্বৈরাচারকে এই পর্যন্ত আসতে সাহায্য করছে নানান ভাবে, অ্যাক্টিভলি প্যাসিভলি। লেটস সে আয়মান সাদিক অ্যাক্টিভলি করে না, ইয়েস প্যাসিভলি করছে। তো আচ্ছা, এনআইএ চৌধুরীর কথা বলতেছিলাম। এনআইএ চৌধুরী যখন ছাত্র আন্দোলনটার এমন পর্যায়ে শেষ করতে শুরু করছে, সমর্থন জানাইতে ছাত্র আন্দোলনদেরকে, যখন সরকার পতন হবে এমন কোনো সাইন ছিল না, সরকার পতন হবে এমন সাইন যখন আসা শুরু করছে তখন অনেকগুলা চাম্পাত বের হয়ে আসছে যে এখন না বের হলে কিন্তু মুখ থাকবে না, কোনো কারণে সরকার পতন হলে এই নতুন বাংলাদেশে আমাদেরকে ফাটায় ফেলা হবে। এই ভয়ে অনেকগুলা চাম্বাজ ইন্টিগ্রিটি জায়গা থেকে না, জাস্ট নিজের মুখ রক্ষা করার জন্য শেষ মুহূর্তে বুঝতেছিল, অপেক্ষা করতেছিল কখন বাতাসটা কোন দিকে বইতেছে, তারপর বাতাস বুঝে নেমে পড়ছে। এরকম চাম্বাজ বেশিরভাগই ইউটিউবার থেকে শুরু করে মিডিয়ার চাম্বাজগুলোই কাজই করছে। কিন্তু এনআইএ চৌধুরী কিছুদিন চুপ ছিল, চুপ থাকার পর তারপর সে একটা করলো, তার কাভার ফটো চেঞ্জ করলো, কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থন জানায়, সমালোচনার মুখে বের হয়ে আসছে কিন্তু কাভার ফটোটা চেঞ্জ করছে। এবং আমি এটা দেখে একটু অবাক হয়েছি, কারণ মানে চাম্বাজিরা করে কি একটা পোজ দিয়ে তারপর আবার মুখ বন্ধ, খামোশ, আর কোনো আওয়াজ নেই। কিন্তু একটা কাভার ফটো তো দিনের পর দিন সেখানে থাকবে, রাইট? এটা ওর অ্যাকাউন্টে কেউ ঢুকলেই প্রথম যে জিনিসটা চোখে লাগবে কাভার ফটোতে ছাত্রদের প্রতি সংহতি জানাচ্ছে। সো সে যে প্রাথমিকভাবে কিছুদিন মুখ বন্ধ করে রাখছিল এবং সমালোচনার মুখে বের হয়ে আসছে, ওইটাকে সে টোটালি রিডিম করে ফেলছে নামকাওয়াস্তে কোনো পোস্ট না দিয়ে, জাস্ট একটা কাভার ফটো পুরো চেঞ্জ করছে। এবং তারপর আমি দেখে এনআইএ চৌধুরীর অ্যাক্টিভিটি আমি অবাক
সে লাইক ফুল অন নেমে পড়ছে ছাত্রদের প্রতি সংহতি জানানো, ছাত্রলীগের সরকারের খুল্লা যে ভাষায় সমালোচনা তখন করতেছিল, আমি দেখে ভয় পাচ্ছিলাম যে তো বুয়েটের টিচার সরকার এই আন্দোলনের পর ওর তো চাকরি থেকে যদি চাকরিচ্যুত নাও করে ওর তো জীবন বরবাদ হয়ে যাবে, ওর ইউটিউব সব খেয়ে দিবে এর পিছনে। খালি ওর আশেপাশে যারা গুন্ডা পান্ডা এরা খালি অপেক্ষা করে বসে আছে যে আন্দোলনটা শেষ হোক আর ওকে ধরবো। তো একদম অলমোস্ট আই উড সে আন্দোলনের 20% সময় থেকে শুরু করছে এনায়েত চৌধুরী, সমানে একেবারে যেইভাবে করছে অন্য কোনো সালমান মুক্তাদি যেভাবে করছে একেবারে আনরিজার্ভড এনায়েত চৌধুরী এভাবে করে করছে। সো এখন যারা সমালোচনা করতেছে ফেসবুকে দেখি এনায়েত চৌধুরীর, তারা আমি জানি না তারা কি ফলো করে নাই নাকি না বুঝে মুখস্থ সমালোচনা করতেছে যে সবগুলো ইউটিউবার চামবাজ এই কারণে। এবং এনায়েত চৌধুরী এখন যে সরকার বিরোধী ভিডিও বানাই যাচ্ছে একের পর এক, আমি কিন্তু এনায়েত চৌধুরীর সমালোচনা করে ফাটায় ফেলতাম যদি সে তার ইন্টিগ্রিটির প্রমাণ না দিয়ে আসতো। কারণ এখন অনেক চামবাজ বের হয়ে আসতেছে, সে বিগত সরকারের সমালোচনা করতেছে, উইচ ইজ এগেন কনভিনিয়েন্ট, কারণ এখন বিগত সরকারের সমালোচনা করাটাই কনভিনিয়েন্ট, কারণ সরকার বদলাই গেছে। তাহলে এখন যারা আবার ক্ষমতায় আছে তাদের সুদৃষ্টি পাওয়া যাবে, রাইট? তো এখন সবাই বের হয়ে সেগুলো করতেছে। তো যে কারণে এই যে প্রচুর ভিডিও বানাচ্ছেন চৌধুরী, এখন সিরিজ বের করছে আগের সরকার বিরোধী, গুলো সব আমি কনভিনিয়েন্ট হিসেবে ওকে প্রচন্ড স্ট্রং ভাবে সমালোচনা করতাম, কিন্তু এখন সেটা করলে সেটা অসততা হবে, কারণ এটা সরকার পরিবর্তনের পর ভাব নিতে এনায়েত চৌধুরী এগুলো করতেছে না সুবিধার জন্য। যখন সরকার পরিবর্তনের কোনো সাইন ছিল না তখন থেকে সে কঠিন ভাবে করে আসতেছিল, আমি দেখে খুবই অবাক হয়েছি। সো ওকে, এটা কি কুডোস তার প্রতি। তো যে কারণে বলতেছি যে সেই সময়টাতে সবগুলো ইউটিউবার মিলে এই গুন্ডা পান্ডাদেরকে এস্টাবলিশ করতে হেল্প করছে। আপনি দেখেন গতকালকে আমি কি জানি বলে কুশলের একটা পোস্ট আমার ফেসবুকে শেয়ার করছি যে রুমিন ফারহানার সাথে উনি পোস্ট দিয়ে খুব ভালো লাগতেছে গল্প করে এসব পোস্ট দিয়ে বেড়াচ্ছে। রুমিন ফারহানা ছিল বিএনপির একজন লোক, বিএনপির লোকদের সাথে তখন কি ফেসবুকে এরা পোস্ট দিছে কখনো? এরা দেখেন এইভাবে করে আস্তে আস্তে করে কিভাবে চামবাজি আচরণ করে। এরা সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন রুমিন ফারহানার সাথে গল্প করতে খুব ভালো লাগতেছে, এগুলো বলে পোস্ট দিতেছে, আস্তে করে এই দলের মধ্যে ঢুকে যেতেছে। আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু যারা বিএনপি দলীয় বা যারা সরকার সমালোচনা করে, যে কথাটা বলছি তখন কিন্তু জীবনেও মনে করেন যে কথার কথা, আমি আমার কথা বলতেছি, আমার কথা বাদ দেন, ধরেন যে শান্তনু কাউসার একটা ছেলে কঠিন ভাবে সরকার সমালোচনা করে আসতেছে, ওর তো 1 মিলিয়ন ফলোয়ার, ওকে সবাই চেনে। শান্তনু কাউসারকে কখনো আয়ন সাদিক তার চ্যানেলে ডাকে নাই। এগেন মানলাম যে শান্তনু কাউসারকে ডাকলে তারপর দিন 10 মিনিট স্কুল বন্ধ হয়ে যাওয়ার রিস্ক ছিল, তাহলে সুলেমান সুখনকে কেন ডাকছেন আপনারা? সুলেমান সুখন এই বাটপারদেরকে কেন ডাকছেন? কেন সুলেমান সুখন, তারপর এই যে কি জানে ইয়াহি আমিন, তারপর কুশল, তার এই যতগুলা বাটপার, সরকার দলীয় বাটপার, আরিফার হোসেন, এই বাটপারদের সাথে তাইলে আপনারা কেন উদ্বোস করছেন? আপনারা কারোর সাথে উদ্বোস না করতেন, আপনারা আপনাদের মতো করে আপনাদের কাজ করতেন না, সেটা করেন, প্রচন্ড কনভিনিয়েন্ট আচরণ করছেন। সো এই দায় কোনোভাবে আপনারা এড়াইতে পারেন না। এই স্বৈরাচারী এই ডিমন তৈরি করার দায় আপনাদের প্রত্যেকের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভূমিকা ছিল সেটার পেছনে। তো আচ্ছা, কুশলের কথা যেটা বলতেছিলাম, রাইট, এরা এই অ্যাক্টিভিটি এগুলো কিন্তু হইছে প্যাসিভ শয়তানি, আস্তে করে ঢুকে যাবে। এই কি জানি বলে ইয়াহিয়ামিন পডকাস্ট মারানি, তারপর কুশল পডকাস্ট মারানি, শুয়োর তোরা ইয়েকে ডাকছ না কেন? শান্তনু কাসারকে সাথে পডকাস্ট করছ না কেন তোরা? এখন আসছিস তোরা হইতেছে কি রুমিন ফারহানাকে তখন তোরা পডকাস্টে ডাকছ না কেন? দেখেন এদেরকে তুই করে বলি কেন? এরা ভাট পারে, এই কারণে এরা প্রতারক। একটা হচ্ছে সমালোচনার জায়গা না, এরা প্রতারক, এরা জেলে থাকার কথা, এদের বিচার হচ্ছে না, এরা খালি ডিবি অফিস ব্যবহার করে টিকে আছে। গতকালকে আমি যখন কুশলের ওইটা পোস্ট করছি যে ওরে বাবা এখন রুমিন ফারহানার সাথে উঠবস শুরু হয়ে গেছে, তখন কুশল দেখলাম আবার ক্যাপশন চেঞ্জ করে দিছে যে না, রুমিন ফারহানা তার ব্যক্তিগত ফ্রেন্ড। এরকম বহুত ব্যক্তিগত ফ্রেন্ড আছে যাদেরকে কনভিনিয়েন্টলি ইগনোর করছেন এতদিন, এখন বাতাস বদলাই গেছে, এখন কনভিনিয়েন্টলি তাদের সাথে গল্প করে মজা লাগতেছে। আমি দেখলাম কুশল আমাকে ফেসবুকে ফলো করতে শুরু করছে গতকালকে রাত থেকে। তো দেখেন এদের এই বাটপার গুলা, এই চামবাজ গুলা, এগুলার কাজই হইতেছে ভাই তোদের কি কোনো যোগ্যতা নাই? তোরা তোদের যোগ্যতা দিয়ে এই দেশে ভালো কিছু করে খাইতে পারস না? নিজের যোগ্যতায় যা আছে, যা যতটুকু পাওয়ার, আপনাদের কি দরকার লাগছে চামবাজি করা? খালি চামবাজদের সাথে উঠবস করা, এর প্রশংসা, এর সাথে কথা না বলা। সময় খারাপ যাচ্ছে, এর সাথে আমরা কথাই বলবো না কোনো। আর সময় এখন হইতেছে যেহেতু খারাপ যাচ্ছে, যার পক্ষে সময় ভালো যাচ্ছে সারাদিন তার সাথে হঠাৎ করে তার সাথে ফেসবুকে একটা ছবি পোস্ট করে বুঝিয়ে দিব যে আমি কিন্তু এখন এই গ্রুপে আছি। ওই যে পান্ডারা যেরকম করে ফেসবুকের প্রোফাইল ফটোতে ছবি দিয়ে রাখবে, শেখ হাসিনার সাথে কখনো কোনোদিন দেখা হয়েছে কোথাও, এমনি করে একটু কথা বলছিল একটা মিটিং এর সমাবেশের মধ্যে, ওইটা আবার নিজেদের চেলা আছে ওগুলো বলে আমি যখন প্রধানমন্ত্রী কানে কানে কথা বলবো একটা ছবি তুলবি, এই ছবি আমার প্রোফাইল পিকচারে দিব, আমার কাভার ফটোতে দিব, এবং এইটা বেচে চাঁদাবাজি করবো আগামী অনেকদিন। পছন্দ না কথা না, সোনার বাংলা এইগুলা চলে, এগুলো কোনো বাড়ায় বলতেছি না, এইগুলা চলে বাংলাদেশে। ওই চামবাজগুলো একটা ছবি তুলে ছবি পোস্ট করে একটা বোঝায় যে আমার কিন্তু এদের সাথে উঠবস, তারপর ওইটা ভাইঙ্গা খায়। যেই বাটপার গুলো এগুলো করে ফেসবুকের মধ্যে এসে বুঝবেন যে এগুলো বাটপার সব।
তো এবং যে কারণে যে কথা বললাম যে এই দায় আমি আয়মান সাদিকদেরকেও দেই, সোলোমান সুখন ভাইয়ের সাথে উঠবো, সোলোমান সুখন ভাইকে ডাকা, শান্তনু কায়সারকে তো কখনো ডাকতে দেখলাম না কখনো। তো যদি শান্তনু কায়সারকে ডাকা না যায় তাহলে সোলোমান সুখনকে ডাকবেন না প্লিজ। আপনারা পদ্মা সেতু যদি সমালোচনা করতে না পারেন তাহলে পদ্মা সেতু প্রশংসা করবেন না, যেটা সরকারকে সার্ভ করে, যেটা সরকারের বিটকে সার্ভ করে। এই ওষুধ তৈরি করার পেছনে প্রত্যেকের দায় আছে, এই প্রত্যেকের দায় আছে। আয়মান সাদিকের মতো একটা নিরীহ ভদ্র ছেলে থেকে শুরু করে সোলোমান সুখনের চাম্বাজ, এগুলো প্রত্যেকের ইয়াহিয়া চাম্বাজ, এগুলো প্রত্যেকের দায় আছে। সারা জীবন সমালোচনা করে আসছে, আপনাদের ভালো লাগে নাই না? এই ইউটিউবার গুলার যে সমালোচনা করেছে, এই চাম্বাজ গুলার, এগুলো কত রকম চাম্বাজ, এগুলো আপনারা পর্দার সামনে থেকে আপনারা টের পান না এগুলা। তো যা হোক, বাংলাদেশ এখন সরকারের পালা বদল হয়েছে, এই বদমাইশগুলো সন্ত্রাসীগুলো সব ভাগছে, এখন নতুন আবার বাটপার কিছু সামনে উঠে আসার চেষ্টা করতেছে। এবং আপনারা দেখবেন, যদি আমি খুব হোপফুল না যে বাংলাদেশ বদলায় আবার এরকম 1-11 হয়েছিল, 2 বছর মিলিটারি সরকার ক্ষমতায় ছিল, বাংলাদেশের অলমোস্ট খোল নলচে বদলাই গেছিল, আমরা ভাবছিলাম যে ও নতুন বাংলাদেশ পেয়ে গেছি। তারপর কি হইল? আগের চেয়ে খারাপ বাংলাদেশ পাইছি আমরা, আগের চেয়ে খারাপ বাংলাদেশ, রাইট? এবং আগের চেয়ে খারাপ বাংলাদেশ এমনি এমনি টুক করে আসমান থেকে পড়া নাই। এই ইউটিউব মারানিগুলো, এই শুয়োরগুলো মিলে এসব সরকার, এসব লোক, এসব গুন্ডা পান্ডাদেরকে এস্টাবলিশ করে, মিলেমিশে কাজ করে। এরা হইতেছে খুবই, যে বলে মাইর হবে সাউন্ড হবে না। সরকারের ইউটিউবার গুলা এই নর্তকি মিডিয়া এগুলোকে ভাড়া করে কেন? এগুলো হচ্ছে মাইর হবে কিন্তু সাউন্ড হবে না টাইপের খেলা হয় এগুলাকে দিয়ে। আস্তে আস্তে মানুষের ব্রেনের মধ্যে ইনফিল্ট্রেট করে যে সোলোমান সুখন ভাই প্রচন্ড, শান্তনু কায়সারকে তো কেউ ডাকে না, ফখরুল ইসলাম ভাইকে তো কেউ ডাকে না, ডাকে খালি সোলোমান সুখন ভাইকে, কুশলকে, ইয়াহিয়াকে এবং চাম্বাজগুলাকে খালি। তো সাধারণ মানুষ যেগুলার বেশিরভাগ মাথায় গোবর, তারা কিন্তু এগুলা দেখে প্যাসিভলি ইনফ্লুয়েন্সড হইতে থাকে এগুলা দ্বারা, যে ও আচ্ছা তার মানে এই লোকরা হইতেছে ইতিবাচক, এরা দেশের ভালো চায়, আর ওনারা নেতিবাচক, ওনারা সারাদিন সমালোচনা করে, রাইট? এই পান্ডামি থেকে দেশ মুক্ত হইতে পারবে না। আই এম টেলিং ইউ, আই গ্যারান্টি ইউ, এই পান্ডামি থেকে বাংলাদেশ, হ্যাঁ আমরা এখন আশা করতেছি নতুন বাংলাদেশ আসছে, সকল কিছু হয়েছে, এত বড় একটা ছাত্র আন্দোলন হয়ে, দেখছেন এই যে কুশল আস্তে করে ঢুকে গেছে ইয়ের কোলে, হ্যাঁ কি রুমিন ফারহান আপার কোলে, এই বাটপাড়া আস্তে করে পল্টি নিয়ে আস্তে করে দল বদল করে তারপর আবার উঠবস শুরু করে দিবে, আবার আরেকটা মাফিয়া তৈরি করবে, এরা মিলেমিশে একটা আরেকটা ওষুধ তৈরি করবে। এবং আমি খুব বেশি হোপফুল আর টু বি ভেরি অনেস্ট, আপনারা বলতে পারেন আমি সিনিক্যাল হোয়াট এভার, যা খুশি যে বাল ইচ্ছা আপনাদের বইলা বেড়ান, কোনো সমস্যা নাই। আমি যে কারণে দেশে ফিরবো না, অনেকে তো সরকার বদল আসেন ভাই দেশে আসেন, দেশে না, আমার একটা উত্তর না, আমি দেশে ফিরতেছি না। আপনাদের কি ধারণা দেশ চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইতিবাচক মানানি তো আপনারা থাকেন, ওই ইতিবাচকের ধান্দায় থাকেন, দেশ চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো। আমি তো ফিরে এসে তারপর 2 বছর পর আম ছাড়া সব হারাই আফসোস করার এত দরকার লাগে নাই। আমার সোনার বাঙালিকে আমার চেয়ে বেশি কেউ চিনে? যে কথাটা, যে আলোচনাগুলো অনেকবার করছি আপনাদের সাথে, যে একটা দেশ, একটা সমাজ, সভ্যতা বদলায়, সবসময় আমি টপ ডাউন প্রসেসের কথা বলি, সিস্টেম বদলাইতে হবে। এট দ্য সেম টাইম সেই সিস্টেমের গুলাকে রান করে মানুষ, সেই মানুষগুলো যদি এত কলুষিত হয় যেগুলো মানুষের পর্যায়ে নাই, তাহলে ওই সিস্টেম দিয়েও মানুষ চেঞ্জ করা যায় না, কারণ সিস্টেমকেও দূষিত করে ফেলে। বাংলাদেশেও তো বিচার বিভাগ আছে, বাংলাদেশেও তো আইন সংসদ আছে, বাংলাদেশেও তো সকল ওয়েস্টার্ন আদলে বাংলাদেশের সিস্টেম, সকল প্রতিষ্ঠান আছে। বাংলাদেশেও গুম করার আগে, কি জানে খুন করার আগে গুম করে যখন ক্রস ফায়ার দেওয়া হয়, সেখানে একটা নাটক মঞ্চস্থ করা হয় যে পালায় যাওয়ার চেষ্টা করতেছিল, সেখানে বা ঢুকে দেখে না, কারণ ওইগুলো রিপোর্ট করে ওইগুলো আবার, হ্যাঁ যখন ওই যে চার্জশিট লিখে সেখানে। তো সকল কিছু নিয়মের মধ্যে হয়, পান্ডামিটাও বাংলাদেশের নিয়মের মধ্যে হয়, নিয়মের বাইরে গিয়ে করা হয় না, তাই কথা বলছেন নাই? সেই কারণে আপনাদের যদি মনে হয়ে থাকে যে দেশ মনে হয় বদলাই যাচ্ছে, আমি খুব একটা হোপফুল না। সো যদি দেশ বদলাইতে চান, এই বদমাশগুলোকে চোখে চোখে রাখেন। যদি দেশ বদলাইতে চান, এই যে সোলাইমান সুখনের কাহিনী এখন বেরোচ্ছে তাশরিফ ভাইয়ের মুখ থেকে, তাও তাশরিফ ভাই সরাসরি নাম উল্লেখ করতেছেন, এখানে তাশরিফেরও দোষ আছে। আপনি কেন নাম উল্লেখ করবেন না? আপনাকে সোলাইমান সুখন এই অবস্থা করলো এবং সরকার বদলাই গেল, আপনি এখনো নাম উল্লেখ করবেন না, আপনি এখনো উইল নট রাফল এনি ফেদার, রিয়েলি? এখনো আপনাদের মিলেমিশে থাকতে হবে, এখনো আপনাদের ইউটিউবার সমিতি মিলেমিশে থাকতে হবে, মিডিয়া সমিতি মিলেমিশে থাকতে হবে। এখনো সোলাইমান সন্ত্রাসীর নাম মুখে নিয়ে বলা যাবে না যে সোলাইমান সুখন সন্ত্রাসী, আমাকে দিয়ে এভাবে করে পুলিশ ডিবি দিয়ে হুমকি দিয়ে বেড়ায়, কি জানি বলে কুশল ডিবি দিয়ে হুমকি দেয়, ইয়াহিয়া কারণ আমাকে তো হুমকি দিয়ে বেড়াচ্ছে, আমি তো দেখ কথা বাড়ায় লাভ নাই। এই দেশের জন্য, এই দেশের এই অবস্থা, এটার পিছনে আপনার দায় কোনো অংশ কম না। কথা বোঝেন না? এই যে একটা কথা বলে না, গড অনলি হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। আর একটা কথা বলে না যে খোদা কোনো এরকম শাসকই পাঠায় যে এরকম শাসক ওই দেশের মানুষ ডিজার্ভ করে, রাইট?